আনন্দ আশ্রমের সাফল্যের দিনে দাদার ছেলে গৌতমের বিয়ে হলো। ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে দাদা চলে গেলেও ভবানীপুরের পারিবারিক দায়িত্ব পালন করত দাদা সচেতনভাবেই। মায়ের স্বাস্থ্য সম্বন্ধেও দাদা যেমন খোঁজখবর রাখত, তেমনি সর্বক্ষণ ভাবত কি করে গৌতম প্রতিষ্ঠা পায়। বিবেকানন্দ রোড ও কর্নওয়ালি স্ট্রিটের মোড়ে বিশাল একটা ওষুধের দোকান ছিল, আইভি কোম্পানি। দাদা যখন খবর পেল দোকানটা বিক্রি হবে, দাদা অমনি কথাবার্তা শুরু করলো। কিনেও ফেললো একসময় দোকানটা, গৌতমের ভবিষ্যতের কথা ভেবে। গৌতমের বিয়ের ক্ষেত্রেও দাদা বাবার ভূমিকায় এতটুকু ফাঁকি দেয়নি, ঢিলেমি দেখিনি দাদার আচরণে। এমনকি গৌতমের বউ পছন্দ করেছিল দাদা নিজেই। দিনটা ছিল লক্ষ্মী পুজোর। আমাদের ভবানীপুরের বাড়িতে দাদাই প্রথম লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করে। সেবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো দেখতে এসেছিল সুমনা ওর পরিবারের সঙ্গে। ওদের নিয়ে এসেছিলেন আমাদের এক মামা। মামার অফিসে সহকর্মী ছিলেন সুমনার বাবা। সেই সময় অনেকেই আমাদের বাড়ির লক্ষ্মী পুজো দেখতে আসতো। মানুষের ঢল নামতো ভবানীপুরের বাড়িতে। সুমনাকে কিন্তু অত লোকের মধ্যেও প্রথম দেখেই আমাদের সকলের পছন্দ হয়ে যায়। মা, বৌদি, এমনকি দাদারও মনে ধরে যায় সুমনাকে। মুগ্ধ হবার মতোই মেয়ে সুমনা, যেমন লক্ষ্মীশ্রী তেমন শান্ত সুশীল সুমনার ব্যবহার। মারও পছন্দ হয়ে যায় ওদের পরিবারের সকলকে। দাদার সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কথা দেয় সুমনার বাবা কালীনাথ চ্যাটার্জিকে। ঠিক হয় মাস পাঁচেক পর অনুষ্ঠিত হবে বিয়ে। হাজার হোক, আমাদের পরিবারের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। হাজার লোককে বলতে হবে। পান থেকে চুন খসলে মুখ দেখাবার জো থাকে না, সমালোচনার বন্যা বইবে। দাদা নিজে ব্যস্ত মানুষ। এই কলকাতা তো, পরদিনই বোম্বে দৌড়াচ্ছে ওই সময়। তা সত্ত্বেও বিয়ে নিয়ে যখন ঘরোয়া আলোচনায় বসা হলো, দাদা কিন্তু গোড়াতেই বলে দিল এখন থেকে কাজে নেমে পড়তে হবে সকলকে। কোনো ব্যাপারে যেন কোনো রকম ত্রুটি না থাকে। কোনো ব্যাপার আটকালে আমায় জানাবে। দাদাকে দেখে সেই সময় মনে হতো যেন রণাঙ্গনে সেনাপতি। কোথা থেকে কি আসবে, কে কোন দায়িত্ব নেবে, সবটাই দাদার নখদর্পণে। শুটিংয়ের ফাঁকে অবসর পেলেই দাদা বেরিয়ে পড়তো নেমন্তন্ন করতে। আমি নিজে দু একবার দাদাকে নিরস্ত করবার চেষ্টা করেছিলাম দাদার অসুস্থতার কথা তুলে। দাদাই বুঝিয়ে বলল, আমার ছেলের বিয়ে, আমি যদি বিশিষ্ট মানুষগুলোকে নেমন্তন্ন করতে না যাই তবে ওরাই বা আসবেন কেন? প্রত্যেক মানুষেরই তো একটা প্রেস্টিজ আছে নাকি? তখনও জানতাম না নিমন্ত্রিত তালিকায় দাদা কলকাতার কোনো বিশিষ্ট ব্যক্তিত্বকেই বাদ দেয়নি। গৌতমের বিয়ে রিসেপশন হয়েছিল ম্যান্ডেভিলা গার্ডেন্সে। অনুষ্ঠানের রাতে জমজমাট হয়ে উঠল আসর। তারকার মেলা বসে গিয়েছিল আক্ষরিকভাবে। কে না এসেছিলেন সেদিন! কানন দেবী, তপন সিংহ থেকে শুরু করে অজয় কর, পীযূষ বসুরা পর্যন্ত। টালিগঞ্জের সমস্ত কলাকুশলীকে নেমন্তন্ন করা হয়েছিল ওই দিন। সকলেই হাজির হয়েছিল দাদার টানে। আমার কেবল সন্দেহ হয়েছিল একজনকে নিয়ে, রমাদি কি আসবে বিয়ের আসরে? ততদিনে রমাদি মানে সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে ফেলতে শুরু করেছে। অভিনয়ে আর আগ্রহ পান না। সামাজিক অনুষ্ঠানগুলো পর্যন্ত এড়িয়ে চলে, যেন গৃহীর জীবন ছেড়ে ত্যাগী সাধিকার জীবনে প্রবেশ করতে চলেছে। দাদা কিন্তু আমার সংশয়কে আমল দেয়নি, বরং বলতো, রমা দেখবি নিশ্চয়ই আসবে। গৌতম আমাদের সকলের আদরের সন্তান, রমারও ছেলের মতো। রমা কি আর গৌতমকে আশীর্বাদ জানাতে আসবে না? অনুষ্ঠানের দিন দেখলাম দাদার কথায় সত্যে পরিণত হয়েছে। রমাদি শুধু এলো বললে ভুল করা হবে, একাই আসর জমিয়ে দিয়ে গেল। ওই অনুষ্ঠানের আগে পরে রমাদিকে কখনো অমন উচ্ছল হতে দেখিনি। হয়তো দাদার কথাই ঠিক, সন্তানের মতো যাকে স্নেহ করত সেই গৌতমের বিয়ে বলে হয়তো মুহূর্ত কয়েকের জন্য স্বেচ্ছা নির্বাসন ছেড়ে
বেরিয়ে এসেছিল রমাদে। রাত যখন 1:30-2 বাজে তখনও কিছু মানুষের খাওয়া বাকি। দাদার আবার পরদিন সকালেই শুটিং। দাদাকে বেশ ক্লান্ত বিধ্বস্ত মনে হচ্ছিল। আমি দাদাকে বললাম, এক কাজ করো, ফ্ল্যাটে যাও, বাকি রাতটুকু বিশ্রাম নাও, নইলে অসুস্থ হয়ে পড়বে যে, কাল আর শুটিং করা সম্ভব হবে না। দাদাও মনে প্রাণে তাই চাইছিল। হাজার হোক, রক্ত মাংসের মানুষ তো। আমি যখন দাদাকে ওই রাতে ময়রা স্ট্রিটের বাড়িতে পৌঁছাতে গেলাম, তখন দাদা গাড়ি থেকে নেমে একটা কথাই বলছিল, দেখিস বুড়ো, কেউ যেন না খেয়ে চলে যায়, আর আত্মীয়রা বাড়ি ফিরতে চাইলে ওদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিস। ওই রাতে আমি তো দাদার কথা শুনে হতবাক। যে মানুষটা ক্লান্তিতে বিধ্বস্ত, ভালো করে দাঁড়াতে পর্যন্ত যার কষ্ট হচ্ছে, সে কিনা তখনও অন্যের সুবিধা অসুবিধার কথা চিন্তা করছে। কতখানি দায়িত্বশীল মানুষ হলে তবেই না এরকম আচরণ করতে পারে। আমি আশ্বস্ত করতে দাদা যেন কিছুটা নিশ্চিন্ত হলো। ফিরতি পথে আমার হঠাৎই মনে হলো, এতখানি ধকল একজন মানুষের পক্ষে সহ্য করা কি সম্ভব? একদিকে পারিবারিক এতখানি দায়িত্ব পালন, অন্যদিকে কলকাতা বোম্বে ছোটাছুটি করে শুটিং করা। দাদা না আবার অসুস্থ হয়ে পড়ে। হলো তাই। কখনো স্পন্ডিলাইটিস, কখনো মারাত্মক ধরনের বসন্ত, আবার কখনো প্রেশারের অত্যাধিক ওঠানামা। সেই সময় লক্ষ্য করতাম দাদা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। বাড়াবাড়ি কিছু হলে ডাক্তার সুনীল সেন দাদাকে দেখতেন। এমনকি প্রয়োজন মতো বেলভিউ নার্সিংহোমে ভর্তি করিয়ে চিকিৎসা করাতেন। আর প্রেশারের ওঠানামা দেখা দিলে দাদা সোজা হাজির হতো লালুদার চেম্বারে, কিংবা লালুদাকে ডেকে নিত দাদার বাড়িতে। লালুদা দাদার বাল্য বন্ধু, পেশায় ডাক্তার ছিলেন। দাদার প্রেশার চড়তে দেখলেই লালুদা বকাবকি শুরু করতো দাদাকে, ভয় দেখাতো, বলতো, এভাবে চললে কিন্তু বড় ধরনের অসুখে পড়ে যাবি, বিশ্রাম নে, কাজকর্ম বন্ধ কর কিছুদিন। কিন্তু কে কার নিষেধ শোনে? দাদা উল্টে আমাদের কাছে লালুদার বকাবকি শোনাতো মজা করে। আমি কখনো সখনো লালুদার মত সমর্থন করলে দাদা উল্টে বলতো, তুইও দেখছি লালুদার মতো অবুঝ হলি। লালু ইন্ডাস্ট্রির লোক নয়, ও বলতেই পারে কাজ করো না, বিশ্রাম নাও। তুই বলছিস কি করে, জানিস না? উত্তম কুমার আচমকা শুটিং বন্ধ করে বাড়িতে বসে থাকলে কত মানুষের ক্ষতি। প্রযোজকের ক্ষতি টাকার, ইউনিটের সকলের ক্ষতি কাজ বন্ধ হয়ে যাবার। কথাটা যে মিথ্যে নয় তা আমিও জানতাম। বাংলা ছবির ইন্ডাস্ট্রি তখন অনেকখানি দাদার কাঁধের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে। দাদা অসুস্থ হয়ে পড়লে ইন্ডাস্ট্রির সকলে আতঙ্কিত হয়ে পড়ত। কিন্তু আতঙ্কের জন্যই বোধহয় বার কয়েক গুজব পর্যন্ত রটেছিল উত্তম কুমার মারা গেছে। দাদা তখন হয়তো নার্সিংহোমে ভর্তি, দাদার ছবির কাজও বন্ধ। নার্সিংহোমের কেবিনে শুয়ে নিজের মৃত্যু সংবাদ শুনে দাদা কখনো দুঃখ পেত, কখনো বা বিরক্ত হতো, আবার কখনো মজা করে বলতো, দেখ বুড়ো, বেঁচে থাকতেই আমার মৃত্যু ঘটিয়ে দিল। আমিও পাল্টা রসিকতা করে বলতাম, জানো না, কারো মৃত্যুর গুজব রটিলে তার আয়ু বেড়ে যায়, তুমিও নিশ্চয় দীর্ঘজীবী হবে, দেখে নিও। তখনও ঘুণাক্ষরে টের পাইনি আমার কথা ব্যঙ্গ হয়ে আমার কাছেই ফিরে আসবে। দাদার আয়ু কমতে শুরু করেছে। দাদা তাই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছে। দাদার অসুস্থতার অবশ্য নানা কারণ আছে। সবচেয়ে বড় কারণ, দাদা খুব কম না বলতে পারত। পরিচিত প্রযোজক এসে দাদাকে ধরল, বলল, বহু কষ্টে প্রচুর দেনা করে টাকা জোগাড় করেছি, আপনি যদি আমার ছবিতে না নামেন তবে গলা জলে পড়ব, ধনে প্রাণে মারা যাব। দাদা প্রথমে গাঁইগুঁই করে তারপর সম্মতি দিয়ে দিল। চেনা মুখ পরিচালক এসে দাদাকে ধরল, দাদা এবারের মতো উদ্ধার করুন, ভালো প্রযোজক পেয়েছি ছবির জন্য, কিন্তু উনি বলছেন আপনি নায়ক না হলে ছবিতে টাকা ঢালবেন না। আমি কথা দিয়ে এসেছি আপনার হয়ে, হাজার হোক আপনি আমায় ফেরাতে পারবেন না। দাদা প্রথমে চটে গেল, দু কথা শুনিয়েও দিল, শেষে বলল, এই কিন্তু শেষ, এরপর আর কাউকে কথা দিয়ে আসবেন না, আমি কথা রাখতে পারবো না। এর ওপরও আছে বোম্বের ছবি। দাদা প্লেনে চড়তে ভয় পায়। অনেকেই সাক্ষী আছে
প্লেন আকাশে উঠলে অনেকেরই চোখে পড়তো দাদা কেমন জড়সড় হয়ে আছে, মুখ গম্ভীর। এমনিতে চেনা মুখ দেখলে দাদা হাসে, কিন্তু আকাশের ওপর চেনা অচেনা যার সঙ্গে দেখা হোক না কেন দাদা গম্ভীর। প্লেন মাটি ছুঁলে দাদা স্বস্তি পেত। অথচ একসময় এই প্লেনের যাতায়াত বাসে ট্রামে চড়ার মতো নিয়মিত হয়ে উঠল। হাতে সময় নেই, অথচ কলকাতা বোম্বে দুকুল বজায় রাখতে হবে। ভয়ে জড়সড় হয়ে দাদা প্লেনে যাতায়াত করত। এই যে আজকাল অমুক তারকা অমুক দোকানে ফিতে কেটে উদ্বোধন করছে, রাতের পর রাত ফাংশনে মুখ দেখিয়ে বেড়াচ্ছে, দাদা ওইসব পছন্দ করতো না। মুখের উপর উদ্যোক্তাদের বলতো আমার সময় নেই, পরে একান্তে আমায় বলতো এত ঘন ঘন দর্শকরা আমাদের দেখতে পেলে তাদের চোখে আমরাও রক্ত মাংসের মানুষ হয়ে উঠব, সমস্ত নায়কোচিত রহস্য ঘুচে যাবে, সিনেমার হিরোদের অন্তত তা করা উচিত নয়। মুখে এমন বললে কি হবে? শেষের দিকে দাদাকেও টুকটাক এমন ফাংশনে যেতে হতো। দাদা যেত টাকার জন্য। হয়তো কারো মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে দাদার সঙ্গে আর 5 জন নায়কের তফাৎ কোথায় রইল? আমি তাদের এটুকু বলবো, দাদা ওই ধরনের উপার্জন কখনো নিজের ভোগে লাগায়নি, নানা ক্ষেত্রে দান করে দিত। বিশেষ করে দাদার সভাপতিত্বে শিল্পী সংসদ ততদিনে দুস্থ শিল্পীদের সহায় সম্বল হয়ে দাঁড়িয়েছে। 1975-76 সালে দুস্থ শিল্পীদের খাতে শিল্পী সংসদ যেখানে 10 থেকে 12,000 টাকা ব্যয় করত, 78-79 সালে সেই খাতের পরিমাণ দাঁড়ায় 30 থেকে 50,000 টাকা। ফাংশনে উদ্যোক্তাদের সঙ্গে দাদার একমাত্র চুক্তি হতো, আমায় কোনো পারিশ্রমিক দিতে হবে না, আমার পারিশ্রমিক আপনার শিল্পী সংসদের তহবিলে দান করে দেবেন, তাহলেই চলবে। শুধু দুস্থ শিল্পীদের জন্যই নয়, বিপন্ন মানুষের জন্য, অসহায় মানুষের জন্য পর্যন্ত প্রাণ কাঁদত দাদার। অসুস্থতার ঝুঁকি নিয়েও দাদা ছুটে বেড়াতো বহুজন হিতায়। মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার তাঁর দাদা উত্তম কুমার সম্পর্কে তাঁর লেখা আমার দাদা উত্তম কুমার বইটিতে এই কথাগুলি বলেছিলেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।